গল্প গ্লোবাল। এখানে তোমার জন্য আনছি ঘরে বাইরের সেরা সব সাহিত্যিকের নানান স্বাদের চিরকালীন আর সমকালীন গল্পের সম্ভার। এখন গল্প শুনতে যদি তুমি ভালোবাসো তাহলে গল্প গ্লোবালকে সাবস্ক্রাইব করতে পারো। সেক্ষেত্রে আমাদের গল্পের সমস্ত খবর পৌঁছে যাবে তোমার কাছে, আর আমরাও পেয়ে যাব তোমার মতো একজন শ্রোতাকে। সাবস্ক্রাইব করে বেল আইকনের ওপর তোমার আঙুলটা ছুঁয়ে দাও, তাহলেই তোমার পরশ আমার প্রাণে। তোমার জন্য আজকের নিবেদন। দারোগার দপ্তর থেকে গোয়েন্দা প্রিয়নাথের গল্প। বাঙালির প্রথম জনপ্রিয় গোয়েন্দার নাম প্রিয়নাথ মুখোপাধ্যায়। সত্যজিৎ রায় কিংবা শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের মতো কোনো সাহিত্যিকের কলমে তার জন্ম নয়। প্রিয়নাথ বাস্তবিকই ছিলেন গোয়েন্দা, তবে ফেলুদা ব্যোমকেশদের মতো প্রাইভেট ইনভেস্টিগেটর নন, সরকারি গোয়েন্দা। আজ থেকে প্রায় ১১.৫ বছর আগে তৎকালীন কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগে ৩৩ বছর চাকরি করার সুবাদে যে সমস্ত বিস্ময়কর রহস্যের উদ্ঘাটন করেছিলেন তাই তিনি লিপিবদ্ধ করেছেন অসামান্য ভঙ্গিতে। সে অর্থে রায়বাহাদুর প্রিয়নাথ মুখোপাধ্যায়ই ছিলেন প্রথম বাংলা গোয়েন্দা সাহিত্যের স্রষ্টা। পরিবেশনার স্বার্থে গল্পের ভাষা, ভঙ্গি এবং সামগ্রিকতায় কিঞ্চিত পরিবর্তন করে নেওয়া হয়েছে। রচনা প্রিয়নাথ মুখোপাধ্যায়, শ্রুতিরূপ ও প্রযোজনা দীপঙ্কর চট্টোপাধ্যায়, আবহ শব্দগ্রহণ ও সম্পাদনা অনুপ মুখোপাধ্যায়। আজকের গল্প মরণ যাত্রা। অপরাধ আর অপরাধীদের নিয়েই জীবনের সিংহভাগটা কাটিয়ে দিয়েছি, কিন্তু এমন বর্বরচিত নারকীয় ঘটনা খুব কমই দেখেছি। মনে পড়লে বিতৃষ্ণায় এখনো গা রিডি করে ওঠে। যে মামলাটির কাহিনী আজ আপনাদের শোনাতে বসেছি, সেই মামলাটির সঙ্গে আমি যুক্ত হয়েছি একেবারে শেষ পর্বে এসে। মূল মামলাটির তদন্ত শুরু করেছিলেন একজন দক্ষ পশ্চিম দেশীয় পুলিশ কর্মচারী। ঘটনাটা ঘটেছিল এক শারদীয়া পূজার সময়। এলাহাবাদ ও কানপুর রেলওয়ে স্টেশনের মাঝামাঝি একটা ছোট স্টেশনের কাছে একটা বিস্তীর্ণ জঙ্গল আছে। সেই জঙ্গলের ভেতর একটি বাঙালি স্ত্রীলোকের মৃতদেহ পাওয়া গেল। একজন রাখাল সকালে গরু চড়াতে গিয়ে দুর্গন্ধময় মৃতদেহটি দেখতে পায়। ক্রমে খবরটা চারদিকে রটে যায়। খবর শুনে চৌকিদার সেই রাখালকে সঙ্গে নিয়ে জঙ্গলের ভেতরে ঢোকে এবং দেখে বাস্তবিকই একটি স্ত্রীলোকের মৃতদেহ জঙ্গলের ভেতর পড়ে আছে। দুর্গন্ধে কাছে ঘেঁষা দেয়। স্ত্রীলোকটির অবয়ব ও পরিধেয় বস্ত্রাদি দেখে সহজেই অনুমান করা যায় যে মৃতদেহটি কোনো বাঙালি স্ত্রীলোকের। পরনে একখানা পাছা পেড়ে শাড়ি। শাড়ি পরার ধরনও পশ্চিম দেশীয় নয়, বাঙালিদের মতো। গায়ে গয়নাগাঁটি কিছুই নেই, কেবল বাঁ হাতে একগাছা লোহার চুড়ি বা নোয়া আছে। এরপর চৌকিদার থানায় গিয়ে খবর দেয়। খবর পেয়ে থানার দারোগা এসে অনুসন্ধান শুরু করেন। মৃতদেহ দেখেই তিনি বলেন, এই মৃতদেহ নির্ঘাত কোনো বাঙালি স্ত্রীলোকের। ঘটনাস্থল পর্যবেক্ষণ করে এবং আবশ্যক অন্যান্য অনুসন্ধান শেষ করে তিনি মৃতদেহ পরীক্ষার জন্য ডাক্তারের কাছে পাঠিয়ে দিলেন। মৃতদেহ যদিও পচে গিয়েছিল, তা সত্ত্বেও ডাক্তার পরীক্ষা করে জানালেন যে গলা টিপে শ্বাসরোধ করেই খুন করা হয়েছে। কিন্তু মৃতদেহ যে কার এ বিষয়ে কিছুই জানা গেল না।
যে দারোগাবাবু এই মোকদ্দমার অনুসন্ধান করছিলেন তিনি সে অঞ্চলের একজন উপযুক্ত কর্মচারী বলে পরিচিত ছিলেন। সুতরাং নিজের সুনাম অক্ষুণ্ণ রাখবার জন্য তিনি প্রাণপণে এই মোকদ্দমার অনুসন্ধান করতে লাগলেন। যে স্টেশনের কাছে এই মৃতদেহটি পাওয়া যায় তার চতুর্দিকে বহুদূর পর্যন্ত কোনো বাঙালির বসবাস নেই। স্টেশনটি বহুদূর বিস্তৃত একটি ময়দানের ওপর। স্টেশনের কর্মচারীদের মধ্যে বাঙালি কর্মচারী কেউই নেই। সামান্য খালাসি থেকে শুরু করে স্টেশন মাস্টার পর্যন্ত সকলেই পশ্চিম দেশীয়। যে জঙ্গলের ভেতর মৃতদেহটি পাওয়া গেছে সেই জঙ্গল স্টেশনের কাছাকাছি হলেও এমন কাছে নয় যে ট্রেন থেকে কোনো মৃতদেহ সেখানে ফেলে দেওয়া যায়, বা গাড়ি থেকে কোনো স্ত্রীলোককে নামিয়ে সকলের চোখ এড়িয়ে সেখানে নিয়ে যাওয়া যায়। এই সমস্ত নানান কারণে তদন্তকারী দারোগাবাবুর মনে নানা সন্দেহ এসে উপস্থিত হল। একবার ভাবলেন, হয়তো কোনো বরবনিতা গয়নাগাটি পরে ট্রেনে করে যাচ্ছে। রেলেরই কোনো কর্মচারী ছলচাতুরি করে তাকে গাড়ি থেকে এখানে নামিয়ে নেয়, তারপর গয়নাগাটিগুলো খুলে নিয়ে এবং পরিশেষে খুন করে জঙ্গলের ভেতর দেহটা লুকিয়ে ফেলে। আবার মনে হলো হয়তো স্ত্রীলোকটি কোনো কারণে স্টেশনে নেমেছিল, হতে পারে পায়খানা বাথরুম করার উদ্দেশ্যেই, এবং তার কাজ শেষ হওয়ার আগেই ট্রেন ছেড়ে বেরিয়ে যায়। তারপর অভাগিনীকে অনন্যপায় হয়েই স্টেশনের মহাপ্রভুদের শরণাপন্ন হতে হয়, কিংবা কোনো কারণে কোনো ব্যক্তি খুন করার উদ্দেশ্য নিয়েই স্ত্রীলোকটিকে নিয়ে এখানে আসে এবং সুযোগ মতো কাজ সেরে মৃতদেহ জঙ্গলে ফেলে দিয়ে সরে পড়ে। অপরিচিত জায়গায় মৃতদেহ পাওয়া গেলে হত্যাকারীকে কেউই সন্দেহ করবে না। এইভাবে নানা রকম চিন্তা ভাবনা করে দারোগাবাবু প্রথমে স্টেশনের ভেতরেই অনুসন্ধান চালাবেন বলে স্থির করলেন। স্টেশনে অনুসন্ধান শুরু হবার সাথে সাথেই খবরটা চারদিকে ছড়িয়ে পড়ল। ক্রমে সংবাদপত্রেও খবরটা প্রকাশিত হল। সংবাদপত্রে ছাপা হল, স্টেশনের নিকটবর্তী জঙ্গলের ভিতর একটি স্ত্রীলোকের মৃতদেহ পাওয়া গিয়াছে। পোশাক পরিচ্ছদ ও অবস্থা দেখিয়া অনুমান করা হয় যে উহা কোনো বাঙালি সধবা স্ত্রীলোকের মৃতদেহ। ডাক্তারি পরীক্ষায় জানা গিয়াছে যে গলা টিপিয়া উহাকে মারিয়া ফেলা হইয়াছে। উহা যে কাহার মৃতদেহ তাহা এ পর্যন্ত জানিতে পারা যায় নাই। পুলিশ ইহার তদন্তে নিযুক্ত আছেন। এই সংবাদ একটি খবরে প্রকাশিত হবার পর এক এক করে অন্যান্য আরও অনেকগুলো কাগজেও ছাপা হলো। সুতরাং মৃতদেহ পাওয়ার খবর অনেকেরই গোচরে চলে এলো। যে স্টেশন সংলগ্ন অঞ্চলে ঘটনাটি ঘটেছিল সেই স্টেশনের মাস্টার একজন অত্যন্ত পুরনো রেলকর্মী। বর্তমানে তার বয়স 60 বছরের কম হবে না। অনুসন্ধানকারী দারোগাবাবুর সাথে এর আগে থেকেই আলাপ ছিল। দারোগাবাবু এর সঙ্গে আলাদাভাবে দেখা করে বললেন, দেখুন, যে জায়গায় এবং যে অবস্থায় মৃতদেহটি পাওয়া গেছে তা দেখে মনে হয় না যে আশেপাশের কোনো গ্রাম থেকে মৃতদেহ এনে এখানে ফেলে রেখে গেছে। তা ঠিক, কারণ এই বিশাল মাঠ পেরিয়ে ওপারে তো জনবসতি। আর মৃতদেহ লুকোতে চাইলে ওদিকে আরো গভীর জঙ্গল আছে, পাহাড় আছে, সেসব বাদ দিয়ে এখানে আনবে কেন? তাহলে আপনার কি মনে হয়? তাছাড়া মৃতদেহ দেখে স্ত্রীলোকটিকে এই অঞ্চলের বলেও তো মনে হচ্ছে না। সম্ভবত কোনো বাঙালি রমণীর দেহ। এখানে বাঙালি আসবে কোথা থেকে? রেলপথে? ঠিক, আমি এই পয়েন্টেই আসতে চাইছি। হয় ট্রেনে করে এনে মৃতদেহ এখানে নামানো হয়েছিল, অথবা মৃত স্ত্রীলোকটি কোনো কারণে এই স্টেশনে ছিল, তারপর তারই হাল হয়েছে। ঠিকই বলেছেন, এমন কিছু ঘটনারই সম্ভাবনা বেশি। আমারও তেমনই মনে হচ্ছে। সেক্ষেত্রে আপনারও একটা দায় থেকে যাচ্ছে, এবং আপনি সাহায্য না করলে আমার পক্ষে কোনো মুশকিল। অবশ্যই সাহায্য করব। আপনিও সরকারি কর্মী, আমিও সরকারি কর্মী। আপনাকে সব রকমের সাহায্য করা আমার কর্তব্য। আপনি একজন অভিজ্ঞ মানুষ, এমন কথাই বলবেন আমি জানি। আপনি এখানকার কর্মচারীদের মধ্যে একটু ভালো করে খবর নিয়ে দেখুন তো, এর মধ্যে কোনো বাঙালি রমণীকে এই স্টেশনে কেউ নামতে দেখেছে কিনা। যদি দেখে থাকে তো সেই রমণী কোথায় গেছে সে বিষয়ে কিছু জানে কিনা। দাঁড়ান, আমি নিজেই এই কদিন আগে একজন বাঙালি স্ত্রীলোককে এই স্টেশনে দাঁড়িয়ে থাকতে দেখেছি বলে মনে হচ্ছে। কখন? রাতের বেলায়। আমার কাছ থেকে দিনের বেলায়
রাতে থাকে অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টার। সেদিন রাত 10টা নাগাদ আমার নিজের একটা কাজে আমাকে স্টেশনে আসতে হয়েছিল। তার কিছুক্ষণ আগেই একটা গাড়ি পূর্ব দিক থেকে পশ্চিম দিকে যায়। আমার যতদূর মনে পড়ছে সেই সময় আমি একজন বাঙালি স্ত্রীলোককে প্ল্যাটফর্মের উপর দাঁড়িয়ে থাকতে দেখেছি, কিন্তু তখন আর জানবো কী করে, তাই সেভাবে লক্ষ্য করিনি। দাঁড়ান, অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টারকে ডাকিয়ে আনি, সে হয়তো কিছু বললেও বলতে পারে। স্টেশনের কাছেই অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টারের বাসা। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তিনি এসে হাজির হলেন। ইনি খুব বেশি দিনের কর্মী নন, বয়স 30 বছরের বেশি হবে না। হাবভাবে একটু বাবুগিরি আছে। এর ধরন কতকটা বাঙালিদের মতো। এখানে তিনি মাসখানেক হলো এসেছেন। এর আগে অন্য একটি স্টেশনের বুকিং ক্লার্ক ছিলেন। সেখান থেকে অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টারের পদে প্রমোশন পেয়ে এখানে এসে যোগ দিয়েছেন। এখানে পরিবার সঙ্গে নিয়ে আসেননি, নিজের বাসায় একাই থাকেন। স্টেশন মাস্টার এঁকে বললেন, আচ্ছা, দিন কতক আগে আমি একটা বিশেষ কাজে এখানে এসেছিলাম। তখন প্ল্যাটফর্মের ওপর গাড়ি থেকে নেমে এক বাঙালি স্ত্রী লোককে এখানে দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম। সেই সময় তুমিও প্ল্যাটফর্মের ওপর ছিলে, তোমার মনে আছে? সেই স্ত্রী লোকটি কোন দিকে গিয়েছিল বা সঙ্গে কেউ ছিল কি না? অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টার বললেন, না স্যার, ও 2-4 দিনের মধ্যে কেন, আমি এখানে আসবার পর থেকেই কোনো বাঙালি স্ত্রীলোককে এখানে দেখেছি বলে তো না মনে পড়ছে না। আশ্চর্য, আমি সচক্ষে একজন বাঙালি স্ত্রীলোককে এখানে দাঁড়িয়ে থাকতে দেখেছি, এটা আমার বেশ মনে আছে। অথচ তুমি বলছো প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা সত্ত্বেও ব্যাপারটা তোমার চোখে পড়ল না। বড়ই আশ্চর্য। কিন্তু আমি তো কিছুই মনে করে উঠতে পারছি না। তবে যদি বলেন তো রাতে যাদের ডিউটি থাকে তাদের জিজ্ঞাসাবাদ করে এ বিষয়ে খোঁজখবর নিতে পারি। হ্যাঁ, তাই করো। এখনই একবার যাও, জেনে এসে আমাদের বলো, আমরা এখানে অপেক্ষা করছি। স্টেশন মাস্টারের কথা শুনে অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টার চলে গেলেন। ফিরে এলেন প্রায় আধ ঘন্টা পরে। এসে বললেন, হ্যাঁ, আপনি যা বলছেন ঠিকই। কয়েকদিন আগে একজন বাঙালি স্ত্রীলোক বুঝলেন এখানে নেমেছিলেন, তার সঙ্গে একজন বাঙালি পুরুষ মানুষও ছিল। কিন্তু তারা যে কোথা থেকে এসেছে, কোথায় গিয়েছিল, এ বিষয়ে কেউই মনে করে কিছু বলতে পারলো না। তবে তারা দুজনেই যে স্টেশনের থেকে বাইরে বেরিয়ে গিয়েছিল সেটা সবাই দেখেছে। ওদের সাথে কথা বলার পর সব মনে পড়ে গেছে বুঝলেন না। আর বেমালুম ভুলেই গিয়েছিলাম। কাদের সাথে কথা বলবে? আরে ওই টিকিট বাবুর সাথে কথা বলেই আমার সব মনে পড়ে গেল। 4th ক্লাস স্টাফ সেই সময় কেউ প্ল্যাটফর্মে ছিল না? আর তাদের 2-1 জনের সাথে কথা বললাম। এখন আমার পরিষ্কার মনে পড়েছে অন্যান্য প্যাসেঞ্জারের সবাই বেরিয়ে গিয়েছিল। স্ত্রীলোকটিকে একা দাঁড়িয়ে থাকতে দেখে আমি তার কাছে গেলাম, জিজ্ঞাসা করেছিলাম সে একা এখানে কেন দাঁড়িয়ে আছে, কোথায় যাবে। কিন্তু সে আমার কথার কোনো উত্তরই দেয়নি। সেই সময় একজন বাঙালি পুরুষ মানুষ এসে হাজির। সে আমার কথার উত্তরও দেয়, কিন্তু আমি তার কথা ভালো বুঝে উঠতে পারিনি। কোথায় যাবে সেটাও বলেছিল, কিন্তু নামটা আমার ঠিক মনে নেই। এই স্টেশনের কাছেই জঙ্গলের ভিতর একজন বাঙালি রমণীর মৃতদেহ পাওয়া গেছে। আপনি খবরটা শুনেছেন তো? কই না, এ ব্যাপারে তো আমায় কেউ কিছু বলেনি। সে কি, ব্যাপারটা নিয়ে এত গোলমাল হইচই আলোচনা চলছে, আপনি কিছুই শোনেননি? না, আমি কিছুই জানতে পারিনি। বেশ, এখন তাহলে জানলেন। এই বিষয়ে আপনাকে কয়েকটা কথা জিজ্ঞাসা করতে চাই। হ্যাঁ করুন, যদি জানা থাকে নিশ্চয়ই বলবো। যে স্ত্রীলোকটির কথা আপনি বললেন সে যে বাঙালি তা কিভাবে জানলেন? তার পরনের বস্ত্র দেখে। আরে ওই রকমের পরিচ্ছন্ন চিকন কাপড় এ দেশীয় স্ত্রীলোকেরা পরেন। দ্বিতীয়ত তার সঙ্গের পুরুষ মানুষটির পোশাকও বাঙালি, সে কথাও বলছিল বাংলা ভাষায়। তার মানে স্ত্রীলোকটি সত্যিই এই প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল এবং সে বাঙালি, তাই তো? হ্যাঁ, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। সে কি ধরনের কাপড় পরেছিল আপনার মনে আছে? কাপড়ের রং? আমার ঠিক মনে নেই। দেখলে চিনতে পারবেন? বোধহয় পারবো না, সেভাবে খেয়াল করিনি তো। গায়ে গয়নাকাটি ছিল? আর যতদূর মনে পড়ছে 2-1টা গয়নাকাটি দেখেছি। সেগুলো সোনার না রূপোর? না, রূপও নয়।
আমি যেগুলো দেখেছি সেগুলো সোনার বলেই মনে হয়। কি কি গয়না ছিল বলতে পারবেন? বাঙালিরা যেসব গয়না পরে তার নাম আমি ঠিক জানি না, তবে তার গলায় হাতে কনুয়ের ওপরে সোনার গয়না দেখেছি বলেই আমার মনে হচ্ছে। এরপর দারোগাবাবু বুকিং ক্লার্ক এবং আরও দু একজন নিম্নপদস্থ কর্মচারীদের জিজ্ঞাসাবাদ করলেন। তারা সকলেই অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টার যা যা বলেছিলেন তাই বলল। কয়েকজন বলল যে তারা এ ব্যাপারে কিছুই জানে না। স্টেশন মাস্টার দারোগাবাবুকে বললেন, তার মানে রাত্রি 10টার সময় এই স্টেশনে একজন বাঙালি স্ত্রীলোক আর একজন বাঙালি পুরুষ মানুষ নেমেছিল। এদের কথা অনুযায়ী তারা সবার শেষে স্টেশন থেকে বাইরে বেরিয়ে যায়। স্ত্রীলোকটির গায়ে বেশ কতকগুলো সোনার গয়না ছিল। সেই গয়নাগুলো লোভেই কি মেয়েটাকে খুন করে জঙ্গলে ফেলে রেখে গেল? কে? সঙ্গের পুরুষটি হওয়াই স্বাভাবিক, লোভ সামলাতে না পেরে খুন করেছে। তার অনুসন্ধান হওয়া প্রয়োজন। কিন্তু তার অনুসন্ধান করতে হলে আগে জানতে হবে মৃতদেহটি কার। সেটা জানা গেলে সে কোথা থেকে আসছিল, কার সঙ্গে আসছিল, এসবই বার করে ফেলা যাবে। এরপর মৃতার পরিচয় বার করার উদ্দেশ্যে দারোগাবাবু নানা রকমভাবে চেষ্টা করতে লাগলেন। এদিকে পশ্চিম দেশীয় একটি স্টেশন সংলগ্ন জঙ্গলে বাঙালি স্ত্রীলোকের মৃতদেহ পাওয়ার খবরটি যে সমস্ত কাগজে প্রকাশিত হয়েছিল তার মধ্যে একটি এসে পড়ল বামন দাসবাবুর হাতে। তিনি নিয়মিত খবরের কাগজ পড়েন। এই খবরটিও পড়লেন, কিন্তু আলাদা করে কোনো গুরুত্ব দিলেন না, কারণ গুরুত্ব দেবার মতো কোনো কারণ তখনও পর্যন্ত ছিল না। বামন দাস বসু বাঙালি, কিন্তু তাঁর জন্ম কিংবা বাসস্থান বাংলাদেশে নয়, উত্তর পশ্চিম প্রদেশে আগ্রার কোনো একটি জায়গায় তাঁর বাড়ি। তাঁর বাবা ছিলেন বাংলাদেশেরই বাসিন্দা, কিন্তু চাকরি সূত্রে তাঁকে বহুদিন দেশ ছেড়ে আগ্রায় ব্যবসা করতে হয়। সেখানে বাড়িঘরও তিনি তৈরি করেন। সেখানেই বামন দাসের জন্ম। এদিকে দেশ ছেড়ে দীর্ঘদিন বাইরে থাকার ফলে দেশে তাদের যে সমস্ত বিষয় সম্পত্তি ছিল তা জ্ঞাতিরাই বেদখল করে নিল। ফলে শেষ বয়সে দেশে ফেরার ইচ্ছা থাকলেও বামন দাসের পিতা আর দেশে ফিরতে পারেননি। বামন দাস আগ্রাতেই বড় হন। লেখাপড়া শিখে সেখানেই তিনি একটি বড় সওদাগরি অফিসে ইংরেজ মালিকের অধীনে চাকরি নেন। সম্প্রতি এই অফিস কলকাতাতেও তাদের একটি ব্রাঞ্চ খোলে এবং বামন দাস বসুকে একজন দক্ষ কর্মচারী হিসেবে প্রমোশন দিয়ে কলকাতার অফিসে নিয়ে আসে। ফলে একরকম বাধ্য হয়েই বামন দাস বসুকে কলকাতায় আসতে হয়। আগ্রার বাড়িতে তার বৃদ্ধা মা, এক বোন এবং বাবার আমলের অত্যন্ত বিশ্বাসী এবং বয়স্ক সরকার রয়ে গেলেন। কেবল স্ত্রী বিধুমুখীকে সঙ্গে নিয়ে কলকাতায় একটি বাসা ভাড়া করে বসবাস শুরু করলেন। এর মাস ছয়েক পরে দুর্গাপুজোর সময় বামন দাসের মা অত্যন্ত অসুস্থ হয়ে পড়লেন এবং পুত্রবধূকে আগ্রায় নিয়ে আসবার জন্য তাঁদের বিশ্বাসী পুরনো সরকার রামেশ্বরকে কলকাতায় পাঠিয়ে দিলেন। রামেশ্বর কলকাতায় এসে বামন দাসকে সব ঘটনা জানালেন। মায়ের অসুস্থতার খবর শুনে বামন দাস অত্যন্ত উতলা হয়ে পড়লেন। জিজ্ঞাসা করলেন, মা কি খুবই অসুস্থ? তা অসুখটা খুব ভালো রকমই বাঁধিয়েছেন, তবে তুমি অত উতলা হয়েও না খোকাবাবু। ওই বৌমার হাতের একটু সেবা যত্ন পেলে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন। তুমি একটা দিন অপেক্ষা করো, আমি চেষ্টা করে দেখি ছুটি পাওয়া যায় কি না, তাহলে আমিও যাব। তাহলে তো খুবই ভালো হয়। তোমাদের দুজনকে একসঙ্গে দেখলে উনি এমনিতেই অর্ধেক সুস্থ হয়ে উঠবেন। কিন্তু কলকাতায় কোম্পানি সবেমাত্র নতুন ব্রাঞ্চ খুলেছে, ফলে অনেক চেষ্টা করেও বামন দাস অফিস থেকে ছুটি পেলেন না। বিষণ্ণ মনে রামেশ্বরকে বললেন, তুমি বিধুমুখীকে নিয়ে চলে যাও, আমি এদিকে ঝামেলা একটু মিটিয়ে নিয়েই কদিন পর যাচ্ছি। রামেশ্বর বিধুমুখীকে নিয়ে আগ্রায় রওনা দিলেন। বামন দাস হাওড়া স্টেশনে গিয়ে তাদের গাড়িতে তুলে দিয়ে এলেন।
আগ্রায় পৌঁছনো সংবাদ জানিয়ে চিঠি লেখবার কথা ছিল, কিন্তু নির্দিষ্ট দিন পেরিয়ে যাওয়া সত্ত্বেও রামেশ্বর বা বিধুমুখীর কাছ থেকে কোনো খবর না পেয়ে বামন দাস ক্রমে অস্থির হয়ে পড়লেন। এইভাবে আরও কয়েকটা দিন কেটে যাবার পর বামন দাস আর স্থির থাকতে পারলেন না। নানা রকম চিন্তাভাবনা করে তিনি আগ্রার ঠিকানায় রামেশ্বরকে টেলিগ্রাম করলেন, কিন্তু সেই টেলিগ্রামেরও কোনো উত্তর এলো না। এবারে তার দুশ্চিন্তা শুরু হয়ে গেল। অত্যন্ত অধীর হয়ে আগ্রায় তার এক বন্ধুকে সমস্ত ঘটনা জানিয়ে টেলিগ্রাম করলেন এবং সেই টেলিগ্রামের উত্তর আসার জন্য যে টাকা লাগবে সেটাও তিনি জমা করে দিলেন। এবারে টেলিগ্রামের উত্তর এলো। বন্ধু জানাচ্ছেন, রামেশ্বর কিংবা বিধুমুখী কেউই আগ্রায় আসিয়া পৌঁছায় নাই। তোমাদের কারোরই কোনরূপ সংবাদ না পাইয়া তোমার মাতা নিতান্ত অধীর হইয়া পড়িয়াছেন। এই খবর পেয়ে বামন দাসের মনের অবস্থা যে কি দাঁড়ালো তা সকলেই অনুমান করতে পারছেন। কোনো একটি স্টেশন সংলগ্ন জঙ্গলের ভেতর এক বাঙালি স্ত্রীলোকের মৃতদেহ পাওয়ার খবরটা হঠাৎ তাঁর মনে পড়ল এবং সারা শরীর কেঁপে উঠল। তবে কি সে আমারই স্ত্রীর মৃতদেহ? টাকা পয়সা গয়নাগাটি তো তার কাছে কম ছিল না, তারই লোভে? না না, তা অসম্ভব। রামেশ্বর কাকা এ কাজ করতেই পারে না। কিন্তু এ বিষয়ে যতই ভাবতে লাগলেন ততই অস্থির হয়ে উঠলেন। পরিশেষে যেখানে মৃতদেহ পাওয়া গিয়েছিল সেখানে গিয়ে খোঁজ নিয়ে মনের সন্দেহ দূর করতে চাইলেন। এবার আর ছুটি পেতে তার কোনো অসুবিধা হলো না। পরিস্থিতি বিবেচনা করে অফিস তাকে 10 দিনের ছুটি মঞ্জুর করলেন। সেই দিনই বামন দাস মেল ট্রেনেই পশ্চিমে যাত্রা করলেন। নির্দিষ্ট সেই স্টেশনটিতে নেমে বামন দাস প্রথমেই স্টেশন মাস্টারের সঙ্গে দেখা করলেন। ঘটনাচক্রে তদন্তকারী দারোগাবাবুও সেই সময় সেখানে উপস্থিত ছিলেন। বামন দাস মৃতদেহ সম্পর্কে খোঁজ নিতে চান শুনে দুজনেই একটু নড়ে চড়ে বসলেন। দারোগাবাবু বললেন, মহাশয়ের নাম? বামন দাস বসু। আপনার নিবাস কি কলকাতায়? আগে কর্মসূত্রে বর্তমানে কলকাতাতেই আছি, বাড়ি আগ্রা। আচ্ছা, যে বাঙালি স্ত্রীলোকের মৃতদেহটি আপনারা পেয়েছেন তার চেহারাটা কেমন একটু বলবেন? দারোগাবাবু যতটা সম্ভব বিস্তারিত বর্ণনা দেবার চেষ্টা করলেন। বর্ণনা শুনে বামন দাসের মনে হল এই বর্ণনার সঙ্গে তার স্ত্রীর অনেক মিল আছে। অভিজ্ঞ দারোগাবাবুর বামন দাসের মনের ভাবটা বুঝতে কোনো অসুবিধা হলো না। তিনি বললেন, আপনি কার খোঁজে এখানে এসেছেন? আমার স্ত্রী। তার নাম? বিধুমুখী। মৃতদেহের সঙ্গে যে একখানা শাড়ি এবং একগাছা নোয়া পাওয়া গিয়েছিল সেগুলো থানাতেই সযত্নে রাখা ছিল। দারোগাবাবু সেগুলো আনিয়ে বামন দাসকে দেখালেন। বামন দাস অপলক চোখে সেগুলোর দিকে তাকিয়ে রইলেন। তারপর কাঁপতে কাঁপতে নিচেই বসে পড়লেন। বামন দাসের অবস্থা দেখে দারোগাবাবুর মন আনন্দে নেচে উঠল। এ বড় বিচিত্র ব্যাপার। একই ঘটনায় কারুর হৃদয় ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, আবার কারুর হৃদয় নেচে ওঠে। আসলে কোনো মামলার কিনারা হবার সম্ভাবনা দেখতে পেলে সত্যি আমাদের হৃদয় নেচে ওঠে, কিন্তু তার মানে আমরা হৃদয়হীন নই। এই দারোগাবাবুটিও হৃদয়হীন ছিলেন না। তিনি বামন দাসকে তুলে চেয়ারে বসিয়ে এক গ্লাস জল এনে দিলেন। ধাতস্থ হবার জন্য বেশ খানিকক্ষণ সময় দিলেন। তারপর সমবেদনা প্রকাশ করে ধীরে ধীরে বললেন, আপনি কি নিশ্চিত যে মৃতদেহটি আমরা পেয়েছি সেটি আপনার স্ত্রীরই মৃতদেহ? আর আমার কোনো সন্দেহ নেই দারোগাবাবু। আপনার স্ত্রী বিধুমুখী এখানে এলেন কিভাবে? তার যাওয়ার কথা ছিল আগ্রায়, এখানে কিভাবে এলেন তা তো আমি কিছুই বুঝতে পারছি না। কোথা থেকে আগ্রায় যাচ্ছিলেন? কলকাতা থেকে। তিনি কি একাই যাচ্ছিলেন? না, সঙ্গে আমাদের অত্যন্ত বিশ্বাসী একজন সরকারবাবু ছিলেন, তার নাম রামেশ্বর। রামেশ্বর বাবুর বয়স কত?
60-এর কম হবে না। যতই বিশ্বস্ত লোক হোক, একজন কর্মচারীর সাথে এতটা পথ একা পাঠিয়ে দিলেন, নিজে গেলেন না কেন? বামন দাস সমস্ত পরিস্থিতিটা দারোগাবাবুকে বোঝালেন। তারপর বললেন, সরকারবাবু কর্মচারী ঠিকই, তবে উনি আমাদের নিজের ছেলেমেয়ের মতোই দেখেন। আমাকে উনি কোলেপিঠে করেই মানুষ করেছেন। ওর বাড়ি কোথায়? আমাদের আগ্রার বাড়িতেই আজীবন কাটিয়েছেন। অন্য কোথাও তার বাড়ি আছে কিনা আমি জানি না। আপনার স্ত্রী যখন রামেশ্বরবাবুর সাথে আগ্রায় যাচ্ছিলেন তখন তার পরনের এই শাড়িখানা ছাড়া সঙ্গে আর কিছু ছিল? জামা কাপড় অনেক ছিল। এছাড়া? নগদ টাকা, সোনার উপর গয়না এসবও ছিল। ঠিক কি কি ছিল এবং নগদ কত টাকা ছিল একটু ভেবে বলতে পারবেন? তাহলে আমি একটা তালিকা তৈরি করে নিতে পারতাম আর কি। তার সঙ্গে ঠিক কি কি ছিল তার সবটা আমিও জানি না, তবে আমি যেটুকু জানি সেটুকু বলতে পারি। ধীরে সুস্থে ভেবে বলুন, আমি লিখে নিচ্ছি। তালিকা তৈরি করার পর দেখা গেল বিধুমুখীর সঙ্গে যে সমস্ত জিনিসপত্র ছিল তার আনুমানিক মূল্য 3000 টাকার কম নয়। অনুসন্ধানকারী দারোগাবাবু এবার একটু উগ্র মূর্তি ধারণ করে স্টেশনের ভেতর আবার অনুসন্ধান শুরু করলেন। দেখা গেল একমাত্র স্টেশন মাস্টার ছাড়া বাকি সকলেরই সুরের একটু পরিবর্তন ঘটল। অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টার, বুকিং ক্লার্ক, নিম্নপদস্থ কর্মচারী সকলেই এক বাক্যে বলল যে তারা সকলেই দেখেছে যে সেই রাতে একজন বাঙালি স্ত্রীলোকের সাথে একজন প্রবীণ পুরুষ মানুষও বাক্স প্যাঁটরা নিয়ে এই স্টেশনে নেমেছিল। অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টার বললেন, তারপর টিকিট দেখিয়ে তারা স্টেশনের বাইরে বেরিয়ে গিয়েছিল। স্টেশন থেকে কোনো কুলি তো নেয়নি, হয়তো বাইরের কুলি নিয়ে থাকবে। স্টেশনের ভেতর কড়াভাবে জিজ্ঞাসাবাদ শেষ করে দারোগাবাবু মনে মনে ভাবলেন, বামন দাস বসুর কথা সত্যি হলে বিধুমুখীর সঙ্গে অনেক জিনিসপত্র গয়নাগাটি ছিল, কিন্তু সেসব কিছুই পাওয়া যায়নি। অর্থাৎ হত্যার উদ্দেশ্য যে চুরি তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু হত্যা করল কে? যদি তারা বাইরে থেকে কোনো কুলি নিয়ে থাকে তাহলে লোভের বশে তার পক্ষেও কাজটা করা অসম্ভব নয়। কিন্তু রামেশ্বর তাহলে কোথায়? পালিয়ে গিয়ে থাকলে এতদিনেও ফিরে এলো না। আর যদি হত্যাকারী তাকেও খুন করে থাকে তাহলে তার মৃতদেহ কোথায় গেল? তবে কি রামেশ্বর নিজেই পুরনো বিশ্বাসী লোক হলেও লোভে পড়ে কি অবিশ্বাসের কাজ করতে পারে না? তার মনে যদি কুমতলব নাই থাকবে তাহলে আগ্রায় না এমতাবস্থায় রামেশ্বরী যে বিধুমুখীর হত্যাকারী এ বিষয়ে দারোগাবাবুর মনে আর কোনো সন্দেহ রইল না। কিন্তু বামন দাসের পক্ষে ব্যাপারটা মেনে নেওয়া সম্ভব হল না। অথচ দারোগাবাবু যে সমস্ত যুক্তি ও প্রমাণের ওপর নির্ভর করে রামেশ্বরকে সন্দেহ করছেন সেই সমস্ত যুক্তি প্রমাণের বিরুদ্ধে কিছু বলতেও পারলেন না। শেষ পর্যন্ত দারোগাবাবু বিধুমুখীকে হত্যা করার অপরাধে রামেশ্বরের বিরুদ্ধেই মোকদ্দমা রুজু করলেন। তার লিখিত রিপোর্ট প্রভৃতি দেখে এবং সাক্ষীদের জবানবন্দি পাঠ করে তার ঊর্ধ্বতন কর্মচারীগণ এবং বিচারক সকলেই তার মতেরই সম্পূর্ণ পোষকতা করলেন। রামেশ্বরের বিরুদ্ধে ওয়ারেন্ট বেরিয়ে গেল। ওয়ারেন্ট নিয়ে অনুসন্ধানকারী দারোগাবাবু নানা জায়গায় তন্ন তন্ন করে অনুসন্ধান করে বেড়াতে লাগলেন, কিন্তু তার সমস্ত পরিশ্রমই বিফলে গেল। রামেশ্বর সরকারকে ধরা দূরের কথা, তার কোনো রকম খবরও কোথাও পাওয়া গেল না। বামন দাস কিছুদিন সেখানে থেকে রামেশ্বরের অনুসন্ধানে দারোগাবাবুকে সাহায্য করছিলেন, কিন্তু রামেশ্বরের কোনো খবর না পেয়ে দারোগাবাবুর অনুমতি নিয়ে তিনি মায়ের সঙ্গে দেখা করতে আগ্রায় চলে গেলেন। বামন দাস বাবুর বৃদ্ধ মা ছেলের মুখে সমস্ত ঘটনা শুনে শোকে বিহ্বল হয়ে পড়লেন। পুত্রবধূর মৃত্যু সংবাদ এবং পরম বিশ্বাসী রামেশ্বরের চরম বিশ্বাসঘাতকতা তাকে নির্বাক করে দিল।
আরোগ্য লাভ দূরের কথা, তিনি আরও অসুস্থ হয়ে পড়লেন। অবস্থা দেখে বামন দাস মাকে নিয়ে কলকাতায় চলে এলেন। এরপর প্রায় মাস 3 কেটে গেল। বামন দাস এবং তার মা অনেকটা স্বাভাবিক হয়ে এলেন। ওদিকে অনুসন্ধানকারী দারোগাবাবু আরও কিছুদিন রামেশ্বরের অনুসন্ধান করেও যখন তার কোনোই খবর বার করতে পারলেন না, তখন অন্যান্য কাজে মনোনিবেশ করলেন। তবে রামেশ্বরের নামে ওয়ারেন্ট রয়েই গেল। মধ্যে মধ্যে চিঠিপত্র লিখে দূর দেশের অনুসন্ধানও চলতে লাগল। এই সময়ে হঠাৎই একদিন রামেশ্বর সরকার মশাই কলকাতায় বামন দাসের বাড়িতে এসে হাজির হলেন। রামেশ্বরকে দেখে বামন দাস যার পর নাই বিস্মিত হয়ে পড়লেন। তারপরেই ক্রুদ্ধ হয়ে বলে উঠলেন, কোন সাহসে তুমি আবার এখানে এসেছো? রামেশ্বর থতমত খেয়ে বললেন, বৌমা কোথায়? এ কথায় বামন দাস একেবারে তেলে বেগুনে জ্বলে উঠলেন। বললেন, বিধুমুখী কোথায় তুমি জানো না? কতগুলো টাকা আর গয়নাগাটির লোভে তাকে খুন করে জঙ্গলে ফেলে দিয়ে পালিয়েছিলে। ভেবেছ কেউ কিচ্ছু জানতে পারবে না, তাই না? এখানে এসে নাটক করছো। কি সর্বনাশ! এসব তুমি কি বলছো খোকাবাবু? বিধুমুখীকে তুমি খুন করনি বলতে চাইছো? খুন? আমি? অর্থের লোভে বাপ তার মেয়েকে খুন করবে? এ কথা শোনাও যে পাপ। রামেশ্বরের প্রতি বামন দাসের বিশ্বাস পুরোপুরি ভেঙে গিয়েছিল। তিনি রামেশ্বরের কোনো কথাই আর শুনতে চাইলেন না। সোজা গিয়ে থানায় খবর দিলেন। তাকে গ্রেপ্তার করার ভার পড়ল আমার ওপর। রামেশ্বর সরকারের নামে যে ওয়ারেন্ট বেরিয়েছিল সে কথা আমি আগেই শুনেছিলাম, কারণ সে খবর কলকাতাতেও এসেছিল। সুতরাং আমি তখনই গিয়ে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে এলাম। থানায় এনে যতবারই তাকে জিজ্ঞাসা করলাম, খুনটা কিভাবে করলে, টাকা পয়সা গয়নাগাটি সেগুলোই বা কোথায় লুকিয়েছ, ততবারই তিনি বললেন, আমি বৌমাকে খুন করিনি। তাছাড়া তিনি আর কোনো কথাই বললেন না। সেদিন আমি তাকে আর কিছুই জিজ্ঞাসা করলাম না। পরদিন আলাদা একটা ঘরে নিয়ে গিয়ে দুজনে মুখোমুখি বসলাম। বললাম, তুমি তো বামন দাস বাবুদেরই খেয়ে পড়ে বেঁচে আছো। আগে না, আমি তার বাবার আমল থেকেই তাদের অন্যেই বেঁচে আছি। তাহলে সত্যি কথা স্বীকার না করলে কিন্তু তোমার অধর্ম হবে। আমি কোনো অসত্য কথা বলিনি। বামন দাস বাবু যখন কলকাতায় থাকতেন সেই সময় তুমি তাদের আগ্রার বাড়িতে থাকতে না? হ্যাঁ, আমি আগ্রাতেই থাকতাম। বামন দাস বাবুর বৃদ্ধ মাও তো সেখানেই থাকতো, তাই না? আগে হ্যাঁ, তিনিও আগ্রাতেই থাকতেন। বিধুমুখী বামন দাস বাবুর পত্নী? হ্যাঁ, আমি বামন দাস বাবুর সাথে তার বিয়ে দিই। তিনি বামন দাস বাবুর সাথে কলকাতায় থাকতেন? আগে আগ্রায় থাকতেন, অল্পদিন হলো স্বামীর সঙ্গে কলকাতাতেই থাকেন। বামন দাস বাবুর মা তোমাকে কলকাতায় পাঠিয়ে দিয়েছিলেন তো? আগে হ্যাঁ। কেন? তার শরীর অসুস্থ হওয়ায় ওই বৌমাকে কলকাতা থেকে আগ্রায় নিয়ে যাবার জন্য আমাকে পাঠিয়েছিলেন। তুমি কলকাতায় এসেছিলে? হ্যাঁ, এসেছিলাম। কেন তুমি কলকাতায় এসেছো সে কথা বামন দাস বাবুকে বলেছিলে? বলেছিলাম। সেটা শুনে বামন দাস বাবু তাঁর স্ত্রী বিধুমুখীকে তোমার সঙ্গে আগ্রায় পাঠিয়ে দিয়েছিলেন? হ্যাঁ, দিয়েছিলেন। কতদিন পর তুমি বিধুমুখীকে নিয়ে আগ্রায় পৌঁছলে? আগ্রায় পৌঁছতে পারিনি। আগ্রায় যদি পৌঁছতে না পেরে থাকো তাহলে বিধুমুখীকে নিয়ে কোথায় গিয়েছিলে? বিধুমুখীকে কোথাওই নিয়ে যেতে পারিনি। সে কি কথা? হাওড়া স্টেশন থেকে বিধুমুখীকে সঙ্গে নিয়ে রেলগাড়িতে ওঠোনি? হাওড়া থেকে রওনা দিয়েছিলাম ঠিকই, কিন্তু আগ্রায় পৌঁছতে পারিনি। তবে তোমরা কোথায় গিয়েছিলে? রামেশ্বর একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, হ্যাঁ, বৌমা জমের বাড়ি আর আমি হাজতে। সে তো বুঝলাম, কিন্তু কিভাবে এটা ঘটল? এরপর রামেশ্বর যা বললেন তা শুনে আমি বিস্ময়ে হতবাক হয়ে গেলাম। রামেশ্বর বললেন,
বৌমাকে মহিলাদের কামরায় তুলে দিয়ে তার ঠিক পরের কামরাটাতেই আমি উঠি। গয়নাগাটি, কাপড় চোপড় যা তিনি সঙ্গে নিয়েছিলেন সেসবও তার সঙ্গেই মহিলাদের কামরাতেই তুলে দিয়েছিলাম। আমি যে কামরায় উঠেছিলাম সেখানে আমি ছাড়া আর মাত্র ওই 2 জন যাত্রী ছিল। বর্তমানে তারাও নেমে গেল। নতুন আর কোনো যাত্রী উঠল না। দিনের বেলাটা বসে বসেই কাটিয়ে দিলাম। সন্ধ্যের পর যখন বাইরেটা অন্ধকার হয়ে গেল, সিটের ওপরেই লম্বা হয়ে ঘুমিয়ে পড়লাম। ট্রেনে যারা যাতায়াত করেছেন তারা জানেন রেলগাড়িতে ঘুমোনো মানে ঠিক কীরকম ঘুমোনো। গাড়ি চলছে সেটা বুঝতে পারছি, অথচ ঘুমোচ্ছি। গাড়ি থামছে সেটাও বুঝতে পারছি। স্টেশনের ঘন্টার শব্দ, গাড়ির দরজা খোলবার বন্ধ করবার শব্দও কানে আসছে। চোখ বন্ধ, অথচ সবই যেন দেখতে পাচ্ছি। এইভাবে আধো জাগন্ত অবস্থায় ঘুমোতে ঘুমোতে যাচ্ছিলাম। বেশ গভীর রাত্রে বুঝতে পারলাম আমার কামরার দরজা খুলে কেউ একজন ঢুকলো। এইভাবে কতগুলো স্টেশন পেরিয়ে গেলাম ঠিক বলতে পারবো না। কোনো একটা স্টেশনে গাড়ি যখন থামলো সেই সময় মনে হলো কে যেন আমাকে ডাকছে। চোখ খুলে দেখলাম 2 জন পুলিশ দাঁড়িয়ে আছে। আমি ধড়মড় করে উঠে বসলাম। দেখলাম কামরায় আমি একা। একজন পুলিশ জিজ্ঞেস করলো, এই তোমার সঙ্গে মালপত্র কি আছে? আমার সঙ্গে কোনো মালপত্র নেই। মালপত্র সব মহিলা কামরায় আছে। আমার কথা শুনে তারা আলো নিয়ে ভেতরে ঢুকে এসে কিছু একটা খোঁজাখুঁজি করতে লাগলো। তারপর সিটের তলা থেকে একটা ব্যাগ বার করে এনে বলল, এটা কার ব্যাগ? আমি অবাক হয়ে বললাম, তা আমি বলতে পারি না, এ ব্যাগ আমার নয়। তারা আমার কথা বিশ্বাস করলো না, আমাকে গাড়ি থেকে নামিয়ে নিল আর তারপরেই গাড়ি ছেড়ে দিল। আমি তাদের ব্যস্ত হয়ে বললাম, এই গাড়িতে একজন স্ত্রীলোক আছে, সে আমার সঙ্গে আগ্রায় যাচ্ছে, এখন আমাকে নামিয়ে নিলে তার কি হবে? ও কথা পরে হবে, এখন চলো। না না, হয় আমাকে ছেড়ে দিন, না হয় এখনই বাড়িতে একটা খবর পাঠিয়ে দিন। কিন্তু তারা আমার কোনো কথাই শুনল না। নিয়ে গিয়ে স্টেশনের একটা ঘরে আটকে রাখলো। কেন যে তারা আমাকে গাড়ি থেকে নামালো, কেনই বা আটকে রাখলো, কিছুই বুঝতে পারলাম না। শুধু এটুকু বুঝতে পারলাম যে আমি মহা বিপদে পড়েছি। কিন্তু চিন্তা আমার নিজের জন্য হচ্ছিল না, বৌমার জন্যই গভীর দুশ্চিন্তা শুরু হলো। সে একা কিভাবে কোথায় নামবে, কিভাবেই বা বাড়ি পৌঁছবে, এই ভাবনায় মন অস্থির হয়ে উঠল। কি করব কিছুই স্থির করে উঠতে পারলাম না। বামনদাস বাবুকে টেলিগ্রাম করতে চেয়েছিলাম, কিন্তু আমার কথা কেউ গ্রাহ্যই করল না। 2-1 জন পুলিশ কর্মচারী এসে আমাকে দেখে গেলেন, কিন্তু কোনো কথা বললেন না, আমার কোনো কথাও শুনলেন না। বুঝতে পারলাম আমার উপর কোনো একটা অভিযোগ আনা হয়েছে। শুনেছিলাম রেল পুলিশ কাউকে ধরলে তার সম্পর্কে খোঁজ খবর নেয়, বাড়িতেও যায়, কিন্তু এক্ষেত্রে সেসব কিছুই ঘটল না। উল্টে তারা আমার কথা শুনে পরিহাস করতে লাগলো। ভাবলাম এখান থেকে আমাকে অন্য কোথাও নিয়ে গেলে তখন চেষ্টা করব বামনদাসবাবুকে খবর দিতে, কিন্তু সে সুযোগও তো ঘটল না। পরের দিন রবিবার ছিল, সুতরাং সেদিনও আমাকে সেখানেই আটকে থাকতে হলো। সোমবার দিন আমাকে একজন ইংরেজ বিচারকের কাছে হাজির করানো হলো। তখন আমি জানতে পারলাম যে গাড়ির ভেতর আমার সিটের নিচ থেকে যে ব্যাগটা পাওয়া গিয়েছিল, সেই ব্যাগটা একজন চোর অন্য একটা গাড়ি থেকে চুরি করে এনে
ওইখানে রেখেছিল। যেহেতু সেই সময় ওই কামরায় আমি ছাড়া আর কোনো লোক ছিল না, তাই সকলেই ধরে নিল যে ব্যাগটা আমি চুরি করে এনেছি। বিচারকও সেটাই বিশ্বাস করে নিলেন এবং চুরির অপরাধে আমাকে 3 মাসের জন্য কারাগারে পাঠিয়ে দিলেন। আমি তাকে সব কথা বললাম, বৌমা যে গাড়িতে একা আছে সে কথাও বললাম, কিন্তু তিনি আমার কোনো কথাই কর্ণপাত করলেন না। কারাগারে যাওয়ার পরেও সুযোগ পেলেই সেখানকার কর্মীদের মাধ্যমে বামন দাসবাবুকে খবর পাঠানোর চেষ্টা করেছি, কিন্তু বারবার একই কথা বলার দরুন সবাই আমাকে পাগল ভাবল। আমার কথায়, আমার অনুরোধে আমল দিল না। চরম দুশ্চিন্তা নিয়ে 3 মাস কারাগারেই কাটালাম। 3 মাস পর ছাড়া পেয়েই আমি আগ্রায় না গিয়ে আগে কলকাতায় বামন দাসবাবুর বাড়িতেই ছুটে এলাম। আমার সঙ্গে আগ্রা যাত্রাই বৌমার মরণ যাত্রা হয়ে দাঁড়ালো। এখন আমার কথা আপনি বিশ্বাস করতে হয় করুন, না হয় না করুন। এখন ফাঁসিতে গেলেও আমার কোনো আফসোস হবে না। বৃদ্ধ সরকার রামেশ্বরের কথা শুনে আমি যে কতখানি বিস্মিত হয়েছিলাম তা আপনাদের বলে বোঝাতে পারবো না। যদিও বৃদ্ধা মিথ্যা বলছেন বলে মনে হলো না, তবুও শুধুমাত্র তার কথার উপর নির্ভর করে তাকে ছেড়ে দিতেও পারলাম না। তাই প্রথমেই এই মোকদ্দমার তদন্তকারী সেই দারোগাবাবুকে খবর পাঠালাম। খবর পাওয়া মাত্রই তিনি কলকাতায় এসে হাজির হলেন এবং সমস্ত ঘটনা শুনে আমারই মতো বিস্মিত হয়ে গেলেন। তারপর আমরা দুজনে মিলে রামেশ্বর সরকারের কথার সত্যাসত্য যাচাই করতে অনুসন্ধান শুরু করলাম। 2 দিনের মধ্যেই জানতে পারলাম যে সত্যি রেল পুলিশ তাকে ট্রেনের ফাঁকা বগি থেকে গ্রেপ্তার করেছিল এবং চুরির অপরাধে 3 মাস তাঁর কারাবাসও হয়েছিল। যে ট্রেনের বগি থেকে রামেশ্বরকে গ্রেপ্তার করা হয়েছিল সেই ট্রেনেই তিনি বিধুমুখীকে নিয়ে হাওড়া থেকে আগ্রার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। রামেশ্বরের বক্তব্য যে এক বর্ণও মিথ্যা নয় তা প্রমাণিত হওয়ার পর আমি রামেশ্বর সরকারকে ছেড়ে দিলাম। দারোগাবাবু বললেন, এখন তো দেখছি তদন্ত আবার নতুন করে শুরু করতে হবে। এ যাবৎ দারোগাবাবু যা যা জানতে পেরেছেন সবই আমাকে বললেন। সব শুনে আমি বললাম, আমার যতদূর মনে হচ্ছে আসল রহস্য লুকিয়ে আছে ওই স্টেশনের মধ্যেই। দারোগাবাবু চোয়াল শক্ত করে বললেন, হ্যাঁ, ওখান থেকেই আবার শুরু করব। বা এবার দেখবে আমার অন্য রূপ। দারোগাবাবু ফিরে গিয়ে সত্যি সত্যি অত্যন্ত উগ্র মূর্তি ধারণ করে ওই স্টেশনের সমস্ত কর্মচারীদের নতুন করে জেরা শুরু করলেন। তার এই উগ্র ভাব কখনো কখনো নিষ্ঠুরতার পর্যায়ে পৌঁছে গেল। তবে অসহায় দুর্বল এক মহিলাকে একা পেয়ে তার উপর যে নারকীয় অপরাধ ঘটেছিল তার অপরাধীদের খুঁজে বার করতে গিয়ে সময় সময় এই নিষ্ঠুরতার হয়তো প্রয়োজন আছে। যাই হোক, দারোগাবাবুর আচরণে অত্যন্ত ভীত হয়ে কর্মচারীদের মধ্যে একজন স্টেশন মাস্টারের কাছে এসে এই হত্যাকাণ্ড সম্পর্কে যা যা জানত তা প্রকাশ করে দিল। স্টেশন মাস্টার দারোগাবাবুকে তখনই সব জানিয়ে দিলেন। এরপর এই ঘটনার সঙ্গে যুক্ত প্রত্যেকের নামও প্রকাশ পেয়ে গেল। জানা গেল এই ভয়ঙ্কর এবং পৈশাচিক হত্যাকাণ্ডের সঙ্গে অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টার, বুকিং ক্লার্ক এবং 3 জন নিচুতলার কর্মী যুক্ত আছে। তাদের সকলকেই গ্রেপ্তার করা হলো। ঘটনাচক্রে বিধুমুখীর কামরার একজন প্রবীণা সহযাত্রীর সন্ধানও পাওয়া গিয়েছিল। তাঁর দেওয়া বিবরণ এবং আসামি ও সাক্ষীদের জবানবন্দি এবং খানিকটা অনুমানের ওপর ভিত্তি করে পুরো ঘটনাটার যে ব্যাখ্যা পাওয়া গেল তা মোটামুটি এই রকম। কোন স্টেশন থেকে কিভাবে রামেশ্বর গ্রেপ্তার হয় তার কিছুই বিধুমুখী জানতে পারেনি। ওই ঘটনার খানিকক্ষণ পর আরও কিছু দূর গিয়ে কোনো একটা ব্যাপারে বিধুমুখীর রামেশ্বর সরকার বাবুকে প্রয়োজন পড়ে।
তখন তিনি তার খোঁজ করেন। বিধুমুখীর অনুরোধে তার এক সহযাত্রী প্রবীণা স্ত্রীলোক কোনো একটা স্টেশনে গাড়ি থেকে নেমে তন্ন তন্ন করে খুঁজেও রামেশ্বরের কোনো সন্ধান পেলেন না। রামেশ্বরের যে কি হলো বিধুমুখী তার কিছুই বুঝতে পারলেন না। এখন তিনি একা কিভাবে যাবেন, কোথায় বা নামবেন, তার কিছুই স্থির করে উঠতে না পেরে অত্যন্ত চিন্তিত হয়ে পড়লেন। অনন্যোপায় হয়ে গাড়ির ভেতর চুপ করে বসে রইলেন। কামরার অন্যান্য স্ত্রীলোক যারা ছিলেন তারা একে একে যে যার গন্তব্যে নেমে গেলেন। বিধুমুখী একা বসে রইলেন। গাড়ি চলতে লাগল। একসময় বিধুমুখী ঘুমিয়ে পড়লেন। যখন ঘুম ভাঙল তখন রাত্রি প্রায় 10টা। একটা স্টেশনে এসে গাড়িটা তখন দাঁড়িয়েছে। যেই স্টেশন সংলগ্ন জঙ্গলে বিধুমুখীর মৃতদেহ পাওয়া গিয়েছিল এটা সেই স্টেশন। কোথায় এসে পৌঁছেছেন কিছুই বুঝতে না পেরে লাজ লজ্জার মাথা খেয়ে সেই অসহায় মহিলা প্ল্যাটফর্মের ওপর একজনকে দাঁড়িয়ে থাকতে দেখে তাকে ডেকে জিজ্ঞাসা করলেন, ও মশাই, আমি আগ্রা যাব। আগ্রা আর কত দূর? যাকে জিজ্ঞাসা করলেন সে এই স্টেশনের অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টার। সে বলল, কেন আপনার সঙ্গে কোনো লোকজন নেই? ছিলেন, কিন্তু খুঁজে পাচ্ছি না, জানি না তার কি হয়েছে। বিধুমুখী একলা আছেন শুনে অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টারের কুপ্রবৃত্তি জাগ্রত হয়ে উঠল। সে বলল, আগ্রা স্টেশন তো আপনি অনেক দূরে ছেড়ে এসেছেন, আপনি এখানেই নেমে পড়ুন, বুঝলেন? আগ্রা যাওয়ার গাড়ি এখনই আসবে, সেই গাড়িতে আপনাকে তুলে দেব। এই মিথ্যা আশ্বাসে বিশ্বাস করে বিধুমুখী সঙ্গের জিনিসপত্র নিয়ে সেখানেই নেমে পড়লেন। ট্রেন স্টেশন ছেড়ে চলে গেল। এরপর টিকিটবাবু অর্থাৎ বুকিং ক্লার্কের সঙ্গে সলা পরামর্শ করে নিয়ে বিধুমুখীর কাছে গিয়ে বলল, আগ্রা যাওয়ার গাড়ি আজ রাতে আর পাবেন না, বুঝলেন? কাল ভোরে একখানা গাড়ি আসবে, সেই গাড়িতেই আপনাকে তুলে দেবো। তাহলে রাত্রে কি এখানেই থাকতে হবে? দেখুন, আপনার মতো একজন স্ত্রীলোকের পক্ষে স্টেশনে রাত কাটানোটা উচিত হবে না। এই টিকিটবাবুর পরিবার এখানেই থাকেন, রাতটা আপনি তার কাছেই থাকুন। অনন্যোপায় হয়ে এ কথায় বিধুমুখীকে সম্মত হতে হল। তিনি ওদের সঙ্গেই বুকিং ক্লার্কের বাসার দিকে চললেন। কিন্তু সেখানে গিয়ে দেখলেন ওদের সব কথাই মিথ্যে। এ বাসায় কোনো স্ত্রীলোক নেই, বরং আরও 3 জন পুরুষ মানুষ সেখানে এসে হাজির হয়েছে। বিপদের আঁচ পেয়ে বিধুমুখী সঙ্গের জিনিসপত্র ফেলে দিয়ে পালাতে উদ্যত হলেন। কিন্তু 5-5টা পুরুষের পাশবিক প্রবৃত্তি তখন জাগ্রত হয়ে উঠেছে। ফলে তাদের হাত থেকে বিধুমুখী নিস্তার পেলেন না। নর রাক্ষসেরা তাদের নিজ প্রবৃত্তি চরিতার্থ করবার সময় বিধুমুখীর প্রচণ্ড বাধার সম্মুখীন হয়ে তার হাত, পা, গলা সজোরে চেপে ধরে রেখেছিল। সেই চাপ সহ্য করতে না পেরে দম বন্ধ হয়ে তার মৃত্যু হয়। এরপর অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টার, বুকিং ক্লার্ক আর 3 জন নিম্নপদস্থ কর্মচারী মিলে বিধুমুখীর সোনাদানা, টাকা কড়ি ও অন্যান্য জিনিসপত্রগুলো নিজেদের মধ্যে ভাগ বাঁটোয়ারা করে নিয়ে তার দেহটা জঙ্গলে ফেলে দিয়ে এলো। ভেবেছিল জন্তু জানোয়ারেরা মৃতদেহ টেনে নিয়ে যাবে, কিন্তু জঙ্গলের জানোয়ার বিধুমুখীর দেহ ছুঁয়েও দেখল না। সমস্ত ঘটনা শোনার পর তদন্তকারী দারোগাবাবু অভিযুক্ত 5 জনের খানা তল্লাশি করলেন। প্রত্যেকের ঘর থেকেই কিছু না কিছু অপহৃত দ্রব্য পাওয়া গেল এবং বামনদাসবাবু সেগুলোকে বিধুমুখীরই জিনিস বলে শনাক্ত করলেন। যথাসময়ে আসামিদের বিচারকের কাছে পাঠানো হলো এবং শেষ পর্যন্ত সকলকেই আজীবনের জন্য দ্বীপান্তরে পাঠানো হলো। বিচারের রায় বেরোবার পর তদন্তকারী দারোগাবাবু আমাকে বললেন, কি জানেন প্রিয়নাথবাবু, আসামিদের ফাঁসি হোক এটা আমিও চাইনি,
কেন? আরে মরে গেলে তো ফুরিয়েই গেল। ওদের যে ব্যবস্থা করে দিয়েছি, যতদিন বেঁচে থাকবে ততদিন টের পাবে। কথা বলতে বলতে দারোগা বাবুর চোয়াল শক্ত হয়ে উঠল। আমরা পুলিশ কর্মচারী, আইন রক্ষা করাই আমাদের কর্তব্য। কিন্তু একটা ভয়ঙ্কর নারকীয় ঘটনার পরিপ্রেক্ষিতে দারোগা বাবুর এই নিষ্ঠুরতাকে আমার একটুও বেআইনি বলতে ইচ্ছে করছে না। তবুও বললাম, আমাদের কাজ অপরাধীকে ধরা আর অপরাধ প্রমাণ করা। শাস্তি বিধান তো বিচারকের হাতে। ধুর মশাই, আপনি তো পুলিশের মতো কথা বলছেন। আর আপনি? এতক্ষণ তোমাকে শোনাচ্ছিলাম গোয়েন্দা প্রিয়নাথের গল্প মরণ যাত্রা। বিভিন্ন চরিত্রের সংলাপগুলো যারা বলল, দারোগাবাবু ও ডাক্তার অপু, রেল পুলিশ সঞ্জয়, বিধুমুখী রূপা, প্রিয়নাথ ও স্টেশন মাস্টার দীপঙ্কর, বামন দাস অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টার ও রামেশ্বরের সংলাপগুলো বললাম আমি অনু। লেখক পরিচিতি সৌরভ ও মালবিকা। তোমার সঙ্গে আবার দেখা হবে নতুন গল্প নিয়ে। আজ এই পর্যন্ত। ও হ্যাঁ, শুনতে ভালো লেগে থাকলে লাইক দিও, শেয়ার করো, আর মতামত জানালে তো আমি খুবই খুশি হব। টাটা।